আমরা যদি আবার পৃথিবীটাকে আঁকি গোল করে, কোনো বস্তু আস্তে আস্তে উপরে উঠছে, কী করে জি কমবে দেখলাম। এবার আমাদের মনে প্রশ্ন হবেই যে কত উপরে উঠলে জি এর মান শূন্য হবে। উপরেই যাচ্ছি উপরেই যাচ্ছি উপরেই যাচ্ছি, কত উপরে উঠলে জি এর মান শূন্য হয়ে যাবে? সেইটে এই ফর্মুলা থেকে আসবে, জি ড্যাশ ইজ জি ক্যাপিটাল জি এম বাই আর। এই আরটা এখানে আমি বলছি যে কোনো পয়েন্ট থেকে সেন্টার অবধি দূরত্বটা। আগেই ধরলাম যে বস্তু যেখানেই থাকুক না কেন পৃথিবীর ভরকে আমি কেন্দ্রে ভাবতে পারি। তাহলে এই জি এর মান শূন্য তখনই হবে যদি আরটা ইনফিনিটি হয়। এই ফর্মুলায় আরটা ইনফিনিটি না হলে জি শূন্য হতে পারে না। কাজে তোমাকে এটা তো আঁকা যাবে না, তোমাকে রাফলি এইভাবে বোঝাতে হবে। এই তুমি ওপরে উঠছো উপরে উঠছো উপরে উঠছো উপরে উঠছো, তারপর ব্রেক করে দেবে এইভাবে ছবি আঁকে, আরও উপরে উঠে তুমি ইনফিনিটিতে চলে যাবে। থিওরিটিক্যালি তুমি যদি অসীম দূরত্বে যাও তাহলেই পৃথিবীর আকর্ষণ শূন্য হবে, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি শূন্য হবে। তাহলে এই যে ভাবো এখানে ছিল, এখানে সারফেস অফ দি আর্থ পৃথিবী পৃষ্ঠে জি ছিল 9.8 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা মনে রাখতে হবে। কমতে কমতে জি জিরো হবে উপরে উঠলে অ্যাট ইনফিনিটি, অসীম দূরত্ব। এইটা দেখবে উল্টোটা ঠিক নয়, কিন্তু তুমি যদি পৃথিবীর ভেতরে ঢুকতে থাকো, ঢুকে 6400 কিলোমিটার ঢুকলেই কিন্তু জিরো হয়ে যাবে। ওপরে যখন উঠছো তখন জিরো হবে ইনফিনিটিতে, আর পৃথিবীর ভেতরে যখন ঢুকবে 6400 কিলোমিটার ঢুকলেই দেখবে জি জিরো। মানে কি? তোমার ওজন শূন্য। তা তুমি যদি ওজন শূন্য করতে চাও, ইংলিশে বলে ওয়েটলেসনেস, হয় তোমার ইনফিনিটি যেতে হবে, জীবনেও পারবে না, আর না হলে পৃথিবীর কেন্দ্রে যেতে হবে। এইবার এটা কি করে বুঝলাম যে পৃথিবীর কেন্দ্রে গেলে শূন্য হবে? সেইটি আমরা বার করার চেষ্টা করি। খুব সহজ, একদম আগের ফর্মুলা। মূল ফর্মুলাই একটাই, অ্যাক্সেলারেশন জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার। এবার এই আর্থের ভেতরে ঢুকছি আস্তে আস্তে, এদিকে নামব, এইটা হচ্ছে কেন্দ্র। আমি এইচ হাইট তলায় নামলাম, বলা উচিত এইচ ডেপথ তলায় নামলাম, এইচ গভীরতার তলায় নামলাম। আমি দেখব এখানে জি এর মান কত, জি ড্যাশ কত। এইখানে জি 9.8 সেন্টিমিটার মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ছবিটা পরিষ্কার, আর্থের সারফেসে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তুমি সেন্টারে যাওনি, সেন্টারে যাওয়ার পথে হঠাৎ এইচ দূরত্বে আটকালে। এখানে কি করে হিসেব করব? এখানে একটু থিওরি আছে, সেই থিওরিটা সবটা এই ক্লাসে পড়ানো যায় না। থিওরিটা হচ্ছে যে আমি ভাবতে পারি এই বডিটা ছোট্ট এই স্ফিয়ারের ওপরে আছে, এই স্ফিয়ারের রেডিয়াস কত, টোটালটা আর, এটা এইচ, তাহলে আর মাইনাস এইচ। তা বডিটা ছোট্ট একটা স্ফিয়ার, ছোট মানে সত্যিকারের পৃথিবীর থেকে ছোট, যার রেডিয়াস আর মাইনাস এইচ, তার উপরে আছে। অ্যাট দ্য সেম টাইম বডিটা এই স্ফেরিক্যাল শেলের মতো, একটা ফুটবলের মতো, তার ভেতরেও আছে। তাহলে বস্তুটা কোথায় আছে? ওই ফুটবলের মতো বাইরের ভেতরে, আর ছোট পৃথিবীর ওপরে। দেখানো যেতে পারে অঙ্ক কষে যে এই জায়গাটার জন্যে এর ওপর কোনো অ্যাট্রাকশন হবে না, তাহলে এইটি আমরা বাদ দিয়ে দেব। এটা এখানে ধরে নিলাম, কষলাম না, এটা অঙ্ক কষে দেখানো যায়। হলো? তাহলে শুধু এই জায়গার কথা ভাবব, তখন পৃথিবীর মাসটা আর এই এম থাকবে না, তখন রেডিয়াসটা হয়ে যাবে আর মাইনাস এইচ, আর মাসটা হয়ে যাবে এম ড্যাশ বললাম। তাহলে ছোট একটা পৃথিবী
যার রেডিয়াস হচ্ছে r মাইনাস এইচ, যার মাস হচ্ছে m ড্যাশড, তাহলে সেখানে অ্যাক্সেলারেশন কত হবে? এই ফর্মুলা g ড্যাশড ইকুয়াল টু g ছোট মাস ডিভাইডেড বাই r মাইনাস এইচ হোল স্কোয়ার। এবার ছোটো মাসটা বার করবো কী করে? ছোটো মাসটা বার করব আমি যদি রেডিয়াস জানি, তাহলে আমরা ভলিউম রেডিয়াস থেকে 4/3 পাই আর কিউব করবো, তাকে ডেনসিটি দিয়ে গুণ করবো, তাহলে মাস পাবো। সত্যি সত্যি বড় পৃথিবীর মাস তাহলে হবে 4/3 পাই বড় আর কিউব ইন্টু ডেনসিটি, আর ছোট পৃথিবীর মাস হবে m ড্যাশ ইজ 4/3 পাই r মাইনাস এইচ হোল কিউব ইন্টু ডি। এটা কেন করলাম? যাতে আমাদের হিসেব করতে সুবিধা হয়। আমার দরকার জি ড্যাশড বাই জি। এখান থেকে দেখো জি ড্যাশ বাই জি হবে জি, জি কেটে গেল, এম ড্যাশড বাই এম আর মাইনাস এইচ স্কোয়ার ওপরে আর স্কোয়ার। এটি তো। এইবার ছোটোর আর্থের রেডিয়াস পেয়েছি, ছোট আর্থের মাস পেয়েছি, বড় আর্থের রেডিয়াস জানি, বড় আর্থের মাস পেয়েছি। আমি প্রথমে চেষ্টা করি ছোট আর্থের জন্যে অ্যাক্সেলারেশনটা কত, সেটাকে যদি জি ড্যাশ নাম দিই, সেটা হবে জি ছোট আর্থের এম 4/3 পাই আর মাইনাস এইচ কিউব ইন্টু ডি ইন্টু জি এম বাই এম, না সরি, ডিভাইডেড বাই আর মাইনাস এইচ হোল স্কোয়ার। ঠিক, এটা হলো ছোট আর্থের ওপরে যে বডিটা আছে তার জি ড্যাশড, মানে তার অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। আর আর্থের সারফেসে যার আছে তার হচ্ছে জি 4/3 পাই আর কিউব ডি ডিভাইডেড বাই আর স্কোয়ার। এই দুটোকে ভাগ করতে হবে, আমাকে জি ড্যাশড বাই জি করতে হবে। তুমি এখান থেকেই দেখো জি জি কেটে দিলাম, 4/3 পাই 4/3 পাই কেটে ফেললাম, ডি ডি কেটে ফেললাম, তাহলে কি থাকলো? থাকলো উপরে আর স্কোয়ার আর কিউব আর, তাহলে উপরে থাকছে, এই উপরে কিছুই নেই, আর মাইনাস এইচ কিউব, আর মাইনাস এইচ কিউব, আর এখানে আর মাইনাস স্কোয়ার, এইটিকেও কেটে দিতে পারি, কেটে দিলে থাকবে শুধু আর মাইনাস, আর নিচে থাকছে আর। ঠিক আছে, এবার দেখো এটা একদমই সোজা, 1 মাইনাস এইচ বাই আর। একদমই সোজা কথাটা কেন বললাম? এটা কিন্তু এক্সাক্ট ফর্মুলা, অ্যাপ্রক্সিমেট না। তোমাদের মনে আছে যে যখন অল্টিটিউড করেছিলাম যে ফর্মুলাটা প্রথম পেয়েছিলাম সেটা হচ্ছে এক্সাক্ট ফর্মুলা, যেটা পরে করলাম সেটা অ্যাপ্রক্সিমেট ফর্মুলা কাজ চালাবার জন্য। এখানে কিন্তু কাজ চালাবার জন্য কোনো ফর্মুলা নেই, এটাই এক্সাক্ট ফর্মুলা এবং এত সোজা ফর্মুলা। এই দুটোকে যদি জুড়ে দিই, খুব ইম্পর্টেন্ট জোড়াটা, তাহলে জি ড্যাশড ইজ জি 1 মাইনাস এইচ বাই আর। এইটা হচ্ছে তলার দিকে গেলে, আর জি ড্যাশড ইজ জি 1 প্লাস 2h মাইনাস আর, এটা হলো উপরের দিকে উঠলে। এইভাবে যদি মনে রাখো যে কোনো অঙ্ক করতে পারবে। আর এখানে শুধু মনে রাখতে হবে এইচের ভ্যালুটা ছোট হতে হবে। ইফ
এইচ ইজ মাচ লেস দেন আর। এই দুটো জিনিসই আমরা মনে রাখবো। তলায় গেলে এটা, ওপরে গেলে এটা। ওপরে আমরা দেখলাম দুবাইয়ের বাড়ি, দার্জিলিং, এভারেস্ট, নিচে তেমনি তেমনি দেখার চেষ্টা করি। এই যে আর্থের ওপরে গেলে ওজন কমে, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি কমে, নিচে গেলে ওজন কমে, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি কমে। কিন্তু যদি ওজন শূন্য হয়ে যায় তখন কি হবে? এই ওজন শূন্যটা হওয়ার মানেটা কি বোঝানোর জন্য আগে ওজন মানেটা কি একটু বোঝাতে হবে। ওয়েট বলতে আমরা কি বুঝি? সহজ করে ছবি আঁকছি যে এই লোকটা মাটির উপর দাঁড়িয়ে আছে। তোমার ওজন যদি বলো 60 কেজি, তার মানেটা কি? তোমাকে পৃথিবী টানছে 60 কেজি দিয়ে, এটি মানে? তাহলে তুমি যদি একতলার বারান্দা থেকে লাফিয়ে পড়ো তখনও তোমাকে পৃথিবী টানবে 60 কেজি দিয়ে, কিন্তু তখন তোমার মনে হবে আমার ওজনটা নেই, মনে হবে আমি ওয়েটলেস। তাই দুটোর মধ্যে তফাৎ কি? পৃথিবী তখনও টানছে, পৃথিবীর এখনও টানছে। তাহলে পৃথিবীর টানটা ওজন নয়। ওজন হচ্ছে যে পৃথিবীর টানের জন্য তলায় তোমার একটা প্ল্যাটফর্ম আছে, সেই প্ল্যাটফর্মের উপর তুমি একটা ফোর্স এক্সার্ট করছো, একটা বল দিচ্ছ। সেই বলটা হচ্ছে কিন্তু পৃথিবী টানের জন্য। পৃথিবী টানছে বলেই তুমি বলটা দিতে পারছো, মানে দিতে পারতে না। সেই জন্যে নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী এই প্ল্যাটফর্মটা তোমায় একটা বল দিচ্ছে। তোমাকে প্ল্যাটফর্মটা যে বল দিচ্ছে সেটাই তুমি অনুভব করো, সেটাই তুমি ওয়েট বলে ভাবো। ওয়েট হচ্ছে রিয়াকশন অফ দি ফ্লোর। তা না হলে তোমার পৃথিবী সবসময় টানছে, কখনোই তোমার ওজন শূন্য হবে না। এবার যদি আর্থের সেন্টারে চলে যাও তখন তোমার ওজন শূন্য। এবার ওজন শূন্যটা হলে তার মারাত্মক কী কী ফল হতে পারে? তোমরা নিচু ক্লাসে একটুখানি পেন্ডুলাম পড়েছ। ধরো একটা পেন্ডুলাম দুলছে। এই পেন্ডুলামটা পুরোটাই নির্ভর করে কিন্তু অভিকর্ষজ বলের জন্য। তোমরা হিসেব করে দেখেছো যে পেন্ডুলামটা এখান থেকে ছেড়ে দিলাম, পেন্ডুলামটা এইরকম গিয়ে ঘুরছে। এবং পেন্ডুলামের দোলনকাল মানে একবার এখান থেকে এখানে এলো, আরেকবার এখান থেকে এখানে এলো। এই দোলনকালটাকে হিসেব করা যায় 2π√L/g। এল এই মাথা থেকে এর কেন্দ্র অবধি ডিস্টেন্সকে বলে। কিন্তু দোলনকাল তো নির্ভর করে, 2 তো ফিক্সড, পাইও ফিক্সড, এলও ফিক্সড। তাই নির্ভর করছে এই অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির জন্য। যদি মহাকর্ষ বা অভিকর্ষ না থাকতো আমাদের পেন্ডুলাম ঘড়ি হতো না। পেন্ডুলাম ঘড়ি হচ্ছেই অভিকর্ষের জন্য। তোমার জি ঠিক করে দিয়েছে এই দোলনকাল কত হবে। আমি ইচ্ছে করে এই লেন্থটা এমন করি যাতে দোলনকাল 2 সেকেন্ড হয়, তাকে বলে সেকেন্ডস পেন্ডুলাম। এইবার তুমি আর্থের উপরে উঠছ, পেন্ডুলাম ঘড়িটা স্লো না ফাস্ট যাবে? উপরে উঠছো যত, জিটা আস্তে 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 কমছে। তো জি আস্তে আস্তে কমলে এই নিচেরটা আস্তে আস্তে কমছে, টিটা আস্তে আস্তে বাড়ছে। টি বাড়া মানে একবার যেতে অনেক সময় লাগছে। অনেক সময় লাগা মানে ঘড়িটা স্লো যাচ্ছে। তা তুমি যদি পেন্ডুলামের ঘড়ি নিয়ে উপরে উঠতে থাকো সমানে, তুমি দেখবে আস্তে আস্তে ঘড়ি স্লো, ঘড়ি স্লো, ঘড়ি স্লো, ঘড়ি স্লো, ঘড়ি স্লো, ঘড়ি স্লো। তার মানে দার্জিলিংয়ে ঘড়ি স্লো। উল্টোটা যদি হয়, তুমি পেন্ডুলাম ঘড়ি থেকে নিচে নামছো, নামতে নামতে এখানেও জি এর ভ্যালু কমছে, এখানেও ঘড়ি স্লো হচ্ছে, কিন্তু অনেক তাড়াতাড়ি স্লো হচ্ছে। ওখানে অনেক আস্তে আস্তে স্লো হচ্ছে। আমরা কিছুক্ষণ আগে দেখালাম তুমি অর্ধেক রেডিয়াস গেলেই জি এর ভ্যালু 1/4 হয়ে যাচ্ছে, তাহলে ঘড়ি অনেক স্লো হয়ে যাবে। তাহলে উপরেও ঘড়ি স্লো, নিচেও ঘড়ি স্লো। কিন্তু নিচে যদি কেন্দ্রে চলে যায় তখন ঘড়ি কী হবে? কেন্দ্রে জি শূন্য হয়ে গেল,
টাইম পিরিয়ড ইনফিনিটি হয়ে গেল। টাইম পিরিয়ড ইনফিনিটি হলে ঘড়ি কী করবে তখন? ঘড়ি স্লো না ফাস্ট? টাইম পিরিয়ড ইনফিনিটি মানে কি? একবার এখান থেকে এইখানে যেতে এবং এখান থেকে এখানে আসতে ইনফিনিটি সময় লাগছে, ধরো 10 লক্ষ কোটি বছর লাগছে। তাহলে ঘড়িটার যদি 10 লক্ষ কোটি বছর লাগে, তাহলে ঘড়িটার কী অবস্থা হবে? ঘড়িটা দাঁড়িয়ে থাকবে, ঘড়িটা রেস্টে থাকবে, রাইট? সেই রেস্টটা কোন জায়গায় থাকবে? মাঝখানে থাকবে? এই প্রশ্নটা তোমাদের ভাবতে দিলাম। যে এতক্ষণ পড়ানো হলো, যদি পৃথিবীর কেন্দ্রে গিয়ে একটা পেন্ডুলাম ঘড়ি যায়, সে তো রেস্টে থাকবে। 1 নম্বর, রেস্টে কোথায় থাকবে? রেস্টে এইখানে থাকবে না এইখানে থাকবে না এইখানে থাকবে? এটা ভাবো, তারপর পড়াবো নেক্সট। এবার একটা হাইপোথেটিক্যাল সমস্যা আমরা আলোচনা করি। ধরো পৃথিবীর রেডিয়াসটা অর্ধেক হয়ে গেল, মাসটা অর্ধেক হলো না, তাহলে তোমার ওজন বাড়বে না কমবে? পৃথিবীর রেডিয়াস অর্ধেক হলো, মাস একই থাকছে, আমার ওজন এখন 60 কেজি, 60 কেজি থেকে বেশি হবে না কম হবে? খুব সোজা, তোমার ফর্মুলা হলো জি ইকুয়াল টু, তুমি প্রথমেই নিচু ক্লাসে শিখেছো ওয়েট মানে এমজি, আর এখানে জি ডিটেলে জেনেছি। জি হলো gm/r²। জি সবসময় সমান থাকবে, মাসও বলে দিয়েছে সমান থাকবে, রেডিয়াসটা অর্ধেক হয়ে গেছে r/2²। gm/r²/4। তাহলে কি হলো? gm/r² × 4, তাহলে g × 4। অ্যাক্সেলারেশন ডিউটি কি? 4 গুণ বেড়ে গেল, তোমার ওজন 4 গুণ বেড়ে যাবে। 60 কেজি হলে 240 কেজি হয়ে যাবে, যদি কোনো কারণে পৃথিবীটা ছোট হয়ে যায়। এইভাবে তুমি উল্টোটাও করতে পারো, পৃথিবীর ভরটা কমে গেল, রেডিয়াসটা কমলো, ভরটা কমলো, রেডিয়াসটা কমলো না। এগুলো সব এইভাবে হিসেব করে দেখতে পারো, কিন্তু এগুলো সত্যি সত্যি বাস্তবে কোনো দিন হবে না। বাস্তবে যেটা হচ্ছে সেইটা একটু বলার চেষ্টা করি। আমরা শুরুই করেছিলাম যে পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, যদিও সেই অর্থে এখনও বলিনি যে সূর্যের চারদিকে পৃথিবী কী করে ঘুরছে, সেইটা এখনও বলা হয়নি। তাহলেও আসল কারণটা সূর্য পৃথিবীকে টানছে, সূর্য পৃথিবীকে টানছে বলেই সূর্যের চারদিকে পৃথিবী ঘুরছে, পৃথিবীও চাঁদকে টানছে বলেই চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরছে। এবার খুব কমন প্রশ্ন অনেককে জিজ্ঞেস করে যে পৃথিবীর সারফেসে যদি কোনো লোক দাঁড়িয়ে থাকে, তাহলে পৃথিবীও টানবে সূর্যও টানবে। তাহলে আমরা ওজন হিসেব করার সময় পৃথিবীর টান আর সূর্যের টান দুটোকে নিচ্ছি না কেন? কিংবা চাঁদ যদি থাকে এখানে, তাহলে আমি এই চাঁদের টান পৃথিবীর টান তো ধরছি না। এবার তুমি বলতে পারো কি করে বুঝবে এটা? ধরো তুমি একদম দুপুর 12টার সময় এখানে দাঁড়িয়ে আছো, সূর্য মাথার ওপরে, তাহলে সূর্যও টানছে পৃথিবীও টানছে। আর তুমি একদম মাঝরাতে চলে গেলে, তখন পৃথিবী চলে গেছে এইখানে, তুমি দাঁড়িয়ে আছো এখানে, তখন পৃথিবী টানছে তোমাকে, সূর্যও টানছে তোমাকে। তাহলে প্রথম ক্ষেত্রে দুপুরবেলা তুমি যখন ছাদে দাঁড়িয়েছিলে, তোমার পৃথিবীর নিচের দিকে টানছিল, সূর্য উপর দিকে টানছিল। আর রাত্রিবেলা তুমি তো তলায় চলে গেছো, তুমি পৃথিবী সূর্য দুজনেই টানছে, তাহলে রাতে তোমার ওজন বেশি হওয়া উচিত, দিনে ওজন কম হওয়া উচিত। তুমি ওজন করে দেখো, রাত 12টায় আর দুপুর 12টায় ওজন এক হয় না আলাদা হয়? ওজন এক হয়। তার মানে সূর্যের টান এখানে কাজে লাগছে না। কেন কাজে লাগছে না সেটা পরে পড়াবো। কারণ সূর্যের টানের জন্যেই কিন্তু পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে। তোমরা মেকানিক্স ক্লাসে পড়েছ সেন্ট্রিপেটাল সেন্ট্রিফিউগাল ফোর্স। যে কোনো বস্তু যদি বৃত্তাকার পথে ঘোরে
একটা সুতোতে ঢিল বেঁধে আমি যদি ঘোরাই, তখন বৃত্তাকার পথে ঘোরে কেন? কেন্দ্রের দিকে কেউ টানছে। ঠিক তেমনি সূর্যের চারদিকে যখন পৃথিবী ঘোরে, সূর্য পৃথিবীকে টানে ওই মহাকর্ষের জন্য। চাঁদ যখন পৃথিবীর চারদিকে ঘোরে, চাঁদও পৃথিবী চাঁদকে টানে ওই মহাকর্ষের জন্য। যখন কৃত্রিম উপগ্রহ ঘোরে, তখনও ওই ঘোরে বৃত্তাকার পথে ওই মহাকর্ষের জন্য। তাহলে এই Gmm/r², এটাই আসল, সূর্যের জন্য আসল, চাঁদের জন্য আসল, পৃথিবীর জন্য আসল। এবার আস্তে আস্তে এইগুলো বলব। আমরা নিউটনস ল গ্র্যাভিটেশন পড়াচ্ছি, একটা বোধহয় ঠিক হচ্ছে না, কারণ নিউটন সাহেবের অনেক আগে কেপলার সাহেব অনেক কথা বলেছিলেন, যেগুলো নিউটন সাহেবের ফর্মুলা থেকে পাওয়া যায়। কিন্তু এমন নয় যে নিউটন সাহেব ওগুলো বললেন, ওগুলো বলেছিলেন কেপলার সাহেব। কাজে কেপলারের মূল কথাগুলো একটু জানা দরকার। কেপলারের প্রথম কথা হলো যে সমস্ত পৃথিবী, বৃহস্পতি, শুক্র সবাই সূর্যের চারদিকে ঘোরে এবং বৃত্তাকার পথে ঘোরে না, ইলিপ্টিক্যাল পথে ঘোরে। এইটি করে কেপলারের 3টে সূত্র কেপলার সূত্র বলে লোকে বলে। কেপলারের 1 নম্বর সূত্র, কেপলারের 2 নম্বর সূত্র, কেপলারের 3 নম্বর সূত্র। সত্যি কথা বলতে গেলে কেপলার কীভাবে 1, 2, 3 করেছিলেন কেউ জানি না। আমরা এইভাবে ভাবার চেষ্টা করি। কেপলারের প্রথম সূত্র হলো, যে কোনো প্ল্যানেটের পাথ সূর্যের চারদিকে ইলিপ্টিক্যাল। যে কোনো প্ল্যানেটের রাস্তা সূর্যের চারদিকে ইলিপ্টিক্যাল, মানে অধিবৃত্ত। এটা 1 নম্বর। কী করে জানলেন? নিউটন কী করে জানলেন যে Gmm/r²? কেউ জানে না, 1 নম্বর। 2 নম্বর, যে এই যে টান যে হচ্ছে, কী করে হচ্ছে? কেউ জানে না, এখনও জানি না। এখনও জানি না যে দুটো বস্তুর মধ্যে আকর্ষণ কী করে হয়। কী করে হয় এটা কিন্তু এখনও জানি না। কিন্তু তোমরা কখনো প্রশ্ন করো না যে কী করে হয়। কেপলার সাহেব এগুলো করেছিলেন টেলিস্কোপ দিয়ে দেখে দেখে, আকাশে নক্ষত্রগুলোর গতিবিধি দেখে দেখে উনি এই সূত্রগুলো বানিয়েছিলেন, বছরের পর বছর আকাশের দিকে তাকিয়ে। প্রথম সূত্রটা, যে কোনো প্ল্যানেট সূর্যের চারদিকে ইলিপ্টিক্যাল পাথে ঘোরে। সেকেন্ডটা হচ্ছে এই ঘোরার সময়টা, পৃথিবী 1 বছরে ঘোরে, মঙ্গল গ্রহ আলাদা, বৃহস্পতি আলাদা, শুক্র আলাদা, কিন্তু এই টাইম স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু r3। তোমরা বলতেই পারো আরটা কি? ইলিপসের তো আর হয় না, সার্কেল হলো আর হতো। ইলিপসকে আরের বদলে হয়, একটাকে বলে মেজর অ্যাক্সিস, একটাকে বলে মাইনর অ্যাক্সিস। তা এই মেজর অ্যাক্সিসের অর্ধেককে কেপলার বলেছিলেন আর। T² মানে স্কোয়ার অফ দি টাইম পিরিয়ড অফ এনি প্ল্যানেট রাউন্ড দি সান। সূর্যের চারদিকে যে কোনো প্ল্যানেটের ঘোরার সময়কালের স্কোয়ার কার সাথে সম্পর্ক আছে? সেই প্ল্যানেটটা সূর্যের থেকে সেমি মেজর অ্যাক্সিসের অর্ধেকটা কত, এই ছবিতে এই ডিস্টেন্সটা কত। এটা কিন্তু একদম আকাশের টেলিস্কোপে তাকিয়ে তাকিয়ে হিসেব কষে এটা বলেছে। আমরা পরে নিউটনস ল দিয়ে এটা প্রমাণ করব যে এটা সত্যি সত্যি অঙ্ক কষে হয়। 3 নম্বরটা একটু কঠিন হলেও বলি। আমি ধরে নিলাম, ধরো পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে এই রকম ইলিপ্টিক্যাল পাথে। পৃথিবী কোনো একটা সময় এখানে আছে, একটু পরে এখানে চলে গেল। আমি এই দুটোকে যোগ করলাম, যোগ করে এর ভেতরের এরিয়াটাকে আমি হিসেব করতে পারি। এটাকে বলে এরিয়াল ভেলোসিটি, ক্ষেত্রজ গতিবেগ। আবার ধরো এইখানে কিছুক্ষণ পরে এইখানে এলো, এটা যোগ করে মাঝের ক্ষেত্রফলটা এটাকে বলে এরিয়াল ভেলোসিটি, এটাকে বলে রিয়েল ভেলোসিটি। ভেলোসিটি মানে 1 সেকেন্ডে কতটা যাচ্ছে, এখান থেকে এখানে 1 সেকেন্ডে কতটা গেছে, এখান থেকে এখানে 1 সেকেন্ডে কতটা গেছে। আশ্চর্য, এটা প্রমাণ করা খুব কঠিন, বেশ যথেষ্ট কঠিন অঙ্ক দিয়ে প্রমাণ করতে হয়। কেপলার, আবার বলি, ওই নক্ষত্র দেখে বলেছিলেন এরিয়াল ভেলোসিটিজ আর অলওয়েজ কনস্ট্যান্ট। এই এরিয়ার এবং এই এরিয়ার সমান।
এই এরিয়া এরকম, এই এরিয়া সমান। এর মানে কিন্তু ভীষণ কঠিন, সেইটি পরে আমরা নিউটনস ল থেকে বোঝাবার চেষ্টা করব। বলার উদ্দেশ্য হচ্ছে কেপলার সাহেব নিউটনের অনেক আগে মহাকর্ষ নিয়ে যে ভাবনাগুলো ভেবেছিলেন সেই ভাবনাগুলো এখনও কাজে লাগে। এখনও আমরা রকেট, আর্টিফিশিয়াল স্যাটেলাইট এগুলোতে কাজে লাগাই। এবার এগুলোর সেই অর্থে তত্ত্ব দিয়ে প্রমাণ করা, সেটাও কিন্তু সহজ প্রমাণ। কঠিন প্রমাণ অনেক উঁচু ক্লাসে পড়বে, সহজ প্রমাণটা আমরা নিউটনস ল শেষ হলে পড়াবো। তাহলে কেপলারস ল এর পরে আমরা নিউটনের সূত্রের দিয়ে কী করে কেপলার ল জাস্টিফাই করা যায় সেইগুলো পড়াবো।